প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 16 নম্বর স্কুলে পেজ নম্বর 445, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল ইতিহাসের থার্ড সামেটিভের জন্য 1 থেকে 15 নম্বর অবধি 15টা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে এবং পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো আমাদের যে 16 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের এখানে 1 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কি, প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের এখানে দেওয়া হয়। তো বিভাগ কয়ের মধ্যে দেখো এখানে দেওয়া আছে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রত্যেকটা স্কুলেই প্রথমে 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো একের দাগে একে বলা আছে ক্যাপিটেশন ছিল সম্পত্তিকর অপশানে। এরপরে প্রশ্ন সোনাস লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয় 21 জানুয়ারি অপশানে। এরপরে আছে মহীশূরের যে শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন তিনি হলেন টিপু সুলতান। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের লেখক হলেন লিও টলস্টয়। ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শেষ হয় 1799 খ্রিস্টাব্দে। আমি বিপ্লব উক্তিটির বক্তা ছিলেন নেপোলিয়ন। এর পরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে রাজা দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন কে, লুই ফিলিপ। ইটালির ঐক্য আন্দোলনে ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হবে মাতসিনি, অর্থাৎ অপশান ডি। এরপরে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে, অর্থাৎ অপশান এখানে অপশান সি হবে তুরস্ককে। এরপরে প্রশ্ন বলা আছে ইংল্যান্ডে প্রথম যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয়। 10 থেকে প্রশ্নে বলা হয়েছে যে ইংল্যান্ডে প্রথম যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয় বস্ত্রশিল্প, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর হবে বস্ত্রশিল্পে। এরপরে প্রশ্ন বলা আছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার কে ব্যবহার করেছিলেন। সেখানে দেখো এখানে বলা আছে ফিসিলডিন, আগাস্তে ব্লাঙ্কি হবসন এবং সেগেই ইকুইটি। তো এখান থেকে যে এখানে দেওয়া হয়েছে, তো আমার মনে হয় এই অপশানগুলো এখানে হবে না। তো এই প্রশ্ন তো যদি তোমাদের কারো জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এটা মনে হয় অপশান হতে পারে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু বলা হয়, এটা হবে সাঁ-সিমোকে। তো দেখো এই প্রশ্নটা উত্তর আমার মনে হয় এটা আর্নল্ড টয়েনবি হবে। দেখো এই প্রশ্নটা উত্তর মনে হয় এটা আর্নল্ড টয়েনবি হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের যদি জানা থাকে। এরপরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো সেগুলো বলা আছে দেখো 13 দাগের প্রশ্ন ভূমিদাস প্রথার উচ্ছেদ কে করেছিলেন, সেটা হবে দ্বিতীয় আলেকজান্ডার। এরপরে বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন, সেটা হবে লেনিন। ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল, এটা কত সালে, এটা হবে 1935 খ্রিস্টাব্দে। এরপরে মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা ছিলেন হিটলার। এরপরে প্রশ্ন ইটালিতে ফ্যাসিবাদের প্রবক্তা হলেন মুসোলিনি। তারপরে গণতন্ত্রের অস্ত্রাগার নামে পরিচিত ছিল আমেরিকা। জাতিসংঘের জনক বলা হয় উইড্রো উইলসনকে। এরপরের প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো, এটা হবে নিরাপত্তা পরিষদ, অর্থাৎ অপশান বি। তো এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, বিভাগ ক্ষয়ের মধ্যে আছে দেখো এখানে 2-এর দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। 16টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 16 নম্বর দেওয়া আছে। উপবিভাগ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা, সেটা হবে রুশোর লেখা। বাস্তিল দুর্গ কবে ধ্বংস করা হয়, 1789 সালে 14 জুলাই। এরপরের প্রশ্ন দেখো সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্গি কি, সেটা তোমরা লিখবে যে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্গি হলো 1970 সালে ফরাসি বিপ্লবের সময় পাশ করা একটি আইন, যার মাধ্যমে ফ্রান্সের ক্যাথলিক গির্জাকে সরকারি নিয়ন্ত্রণের অধীনে আনা হয়। এর মাধ্যমে গির্জার কার্যক্রমের উপর সরকারের প্রভাব প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কবে নেপোলিয়ন সম্রাট উপাধি গ্রহণ করে, নেপোলিয়ন 1804 সালে 2 ডিসেম্বর সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো উপবিভাগ বিতে আছে
সত্য বা মিথ্যা নির্ণয় করো। একের দাগে বলা আছে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় হয় ওয়াটারলুর যুদ্ধে। এটা ঠিক না ভুল? তো এখানে যেটা দেওয়া হয়েছে এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন, রুশ জার আলেকজান্ডার সিদ্ধান্ত নেন শীতের প্রকোপ কমলে রুশ সেনারা ফরাসি বাহিনীর ওপর আক্রমণ শুরু করবে। এটা মিথ্যা। এরপরে প্রশ্ন আছে, নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। এটা সত্য। এরপরে আছে, রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতা প্রমাণ করে দেয় নেপোলিয়ন অজেয় নন। এটা সত্য। এরপরে যে উপবিভাগ সিতে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো প্রথম যে বিবৃতি এখানে দেওয়া হয়েছে দেখো, সেই বিবৃতি কী বলা হয়েছে? একের দাগের বিবৃতি, মেটার্নিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে। এখানে কোন ব্যাখ্যাটা তোমাদের সঠিক হবে? এখানে ব্যাখ্যা এই সঠিক হবে। মেটার্নিক মনে করতেন বিপ্লবের ভাবধারা হলো জীবাণুর মতো। এরপরে দ্বিতীয় বিবৃতি বলা হচ্ছে, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হতো। কারণ কি? এখানে ব্যাখ্যা তোমাদের সিটা সঠিক হবে। বিসমার্ক কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। 3 নম্বর বিবৃতিতে বলা হয়েছে, 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে তোমাদের ব্যাখ্যা সঠিক হবে, বিটা সঠিক হয়ে যাবে। ফরাসি বিপ্লবের উদারনৈতিক ভাবধারা দমন করে ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। এরপরে 4 নম্বর বিবৃতি বলা হয়েছে, ফ্রান্স ও জার্মানিতে ইংল্যান্ডের তুলনায় দেরিতে শিল্প বিপ্লব হয়। কারণ কি? কারণ এখানে ব্যাখ্যা বি সঠিক হবে। ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লবের পরিবেশ ফ্রান্স ও জার্মানিতে ছিল না। তাহলে এখানে দেখো যে বিবৃতি ও ব্যাখ্যা ছিল সেটা তোমরা এভাবে করে নেবে। এরপরে যেটা দেওয়া হয়েছে দেখো, এর পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো আমরা দেখব। পরে দেখো এখানে ডি আছে, উপবিভাগ ডি এর মধ্যে দেওয়া হয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা। এদিকে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেওয়া আছে। ফ্লাইং শাটল, এটা হবে কি? বিয়ের সাথে মিলবে জন কে। তারপর লোহা গলাবার চুল্লি, এটা হবে জন স্মিটন। এরপরে দেখো মিউল, এই মিউল কার সাথে এখানে মিলবে? দেখো ডিয়ের সাথে মিলবে স্যামুয়েল ক্রম্পটন। তারপর পাওয়ার লুম, এটা হবে কার্ট রাইট। এভাবে মিলে নেবে। ইতে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে কি, আন্তর্জাতিক আদালত গঠিত হয়। এখানে দেখবে এটা 15 জন বিচারপতি নিয়ে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রকৃত অর্থেই বিশ্বব্যাপী যুদ্ধ। এরপরে রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল বা রুবল বলতে পারে, রুবল। এরপরে প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কত সালে? ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 সালে। তো এভাবেই শূন্যস্থানগুলো লিখে নেবে। এরপরের যে প্রশ্ন আছে, বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্ন আছে দেখো, 2 দাগের প্রশ্ন 11টা প্রশ্ন আছে 2 নম্বর করে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর 2 নম্বর করে, অর্থাৎ 22 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, কোন যুদ্ধকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয় তা এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন, বিগ ফোর কারা ছিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন্সো এবং ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও আমেন্দোলা। এই 4 নেতা প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কবে কীভাবে জাতিসংঘ গড়ে ওঠে সেটা এত অবধি লিখবে। আন্তর্জাতিক বিচারালয় কেন গঠিত হয়েছিল সেটা লিখবে, এবং উগ্র জাতীয়তাবাদ কী তা এত অবধি তোমরা লিখে দেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন কী বলা আছে, সুয়েজ খাল নির্মাণের উদ্দেশ্য কী ছিল এবং বর্তমানে এটি কোথায় অবস্থিত? তো সুয়েজ খাল নির্মাণের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সমুদ্রপথকে সংক্ষিপ্ত করে বাণিজ্য এবং যোগাযোগকে সহজতর করা। এটি নির্মিত হয় 1859 থেকে 1869 সালের মধ্যে। বর্তমানে সুয়েজ খাল মিশরের অংশ এবং এটি মিশরের উত্তরাঞ্চলে অবস্থিত, যা ভূমধ্যসাগরকে রেড সি অর্থাৎ লাল সাগর এর সাথে যুক্ত করে। শাকুলত কারা সেটা লিখবে এত অবধি। এরপরে ফিজিওক্রাস্ট কাদের বলা হয় এত অবধি লিখবে। ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের সীমাবদ্ধতা কী ছিল এত অবধি লিখে দেবে। এরপরে রক্ত ও লৌহনীতি কী, তারপরে কার্বনারি সমিতি কেন গড়ে উঠেছিল সেটা দেওয়া আছে, লিখে নেবে। এরপরের প্রশ্ন, আটলান্টিক সনদ বলতে কী বোঝো এবং অক্ষ চুক্তি বলতে কী বোঝো, তারপর কবে কোথায় লোকানো চুক্তি সম্পাদিত হয়েছিল সেটা এত অবধি লিখবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ঘয়ের মধ্যে, সেখানে প্রত্যেকটা বিভাগ থেকে 2টো প্রশ্ন আছে, প্রত্যেকটা 2টো প্রশ্ন থেকে একটা করে প্রশ্ন উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে দেওয়া আছে, টোটাল এখানে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 24 নম্বর দেওয়া আছে বিভাগ ঘয়ের মধ্যে। তো উপবিভাগ এতে বলা আছে, বিপ্লব পূর্ববর্তী দৈব রাজতন্ত্রের ধারণার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দৈব রাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য বলে ঈশ্বরের প্রতিনিধি, অবিচ্ছিন্ন ক্ষমতা, রাজতন্ত্রের স্বীকৃতি, ধর্মীয় ভিত্তি বলে। তারপর বিপ্লব পূর্ববর্তী প্রেক্ষাপট বলে এত অবধি লিখে দেবে। এরপরে
ফরাসি বিপ্লব সংগঠনে গুজবের ভূমিকা কেমন ছিল? ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের সময় একটা এখান দেবে ফরাসি বিপ্লবের সময়, তারপর লিখবে যে নিম্নে গুজবের কিছু প্রভাব তুলে ধরা হলো বলে এগুলো লিখবে যে গ্রেট ফিয়ার, বেকারির গুজব, রাজ পরিবারের ষড়যন্ত্রের গুজব, বাহ্যিক আক্রমণের গুজব এবং রাজা পালিয়ে যাবেন এই গুজব। এরপরে উপবিভাগ বিতে বলা আছে, দেখো 3 দাগের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? তো প্রথমে এখানে লিখবে বিপ্লবের মাধ্যমে উত্থান, এরপরে লিখবে যে বিপ্লবের আদর্শ গ্রহণ, রাজতন্ত্রের পতন এবং নতুন শাসন ব্যবস্থা, বিপ্লবের সুরক্ষা, প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্য, এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন আছে টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। সেখানে ব্রিটেনকে বিচ্ছিন্ন করা, বার্লিন ও মিলান ডিক্রি, তারপর ইউরোপীয় দেশগুলোর বাধ্যবাধকতা বলে পয়েন্ট করবে। এরপরে লিখবে ফলাফল, সেখানে লিখবে ব্রিটেনের সামুদ্রিক শক্তি অক্ষুণ্ণ থাকে এবং ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এবং রাশিয়ার বিরোধিতা। এরপর উপবিভাগ সিতে আছে, দেখো 5 দাগের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাসেনির ভূমিকা বর্ণনা করো। তো সেখানে জোসেফ মাসেনির ভূমিকা লিখবে, 1 নম্বর লিখবে ইতালির ঐক্যের আদর্শ, 2 নম্বর ইয়ং ইটালি আন্দোলন প্রতিষ্ঠা, তারপর গণতন্ত্র ও প্রজাতন্ত্রের সমর্থন, তারপর বিপ্লবী কর্মকাণ্ড, তারপর প্রেরণাদায়ক নেতা, এই পয়েন্টগুলো লিখবে। শেষে লিখবে মাতসিনির অবদান এবং সীমাবদ্ধতা। তারপরে লিখবে কি, পরের প্রশ্ন ছিল 6 দাগের প্রশ্ন, টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড লিখবে। এটা দেখো এরা এই স্পেলিংটা ভুল আছে, এটা ঠিক করে নেবে, সেটাও সেরাজেভো হবে। সেরাজেভো হত্যাকাণ্ডের প্রধান কারণ ও পটভূমি, সেখানে অস্ট্রিয়া হাঙ্গেরির রাজকীয় পরিদর্শন, স্লাভিক জাতীয়তাবাদ, ব্ল্যাক হ্যান্ডের পরিকল্পনা এবং এটাও সেরাজেভো হত্যাকাণ্ডের ঘটনাবলী, স্পেলিংটা ঠিক করে নেবে। এটাও সেরাজেভো হত্যাকাণ্ডের পরিণাম, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, স্পেলিংটা ঠিক করে নেবে সেরাজেভোটা। এবং অস্ট্রিয়া হাঙ্গেরির ও সার্বিয়ার মধ্যে উত্তেজনা, এই পয়েন্টগুলো এত অবধি লিখে দেবে। এরপর উপবিভাগ ডিতে দেওয়া আছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার যে কোনো 2টি কারণ উল্লেখ করো। তো প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের প্রাচুর্য এবং কৃষি বিপ্লব ও জনসংখ্যা বৃদ্ধি, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন টিকা লেখো শিল্প বিপ্লব ও নারীর অবস্থান। তো সে শিল্প বিপ্লবে নারীর ভূমিকা ও অবস্থান বলে লিখবে, কারখানায় কাজের সুযোগ এবং শ্রমজীবী নারীর শোষণ। এরপরে লিখবে ঘর ও কাজের বিভাজন। এর পরের পয়েন্ট তোমরা করবে নারীর সামাজিক অবস্থান ও পরিবর্তন বলে পয়েন্ট করবে, এত অবধি তোমরা লিখে দেবে এই প্রশ্ন উত্তর। নেক্সট প্রশ্ন উপবিভাগ ইতে দেওয়া আছে, দেখো 9 দাগের প্রশ্ন, রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি কী কী? রুশ বিপ্লবের প্রধান সামাজিক কারণগুলি নিম্নরূপ বলে 1 নম্বর লিখবে সামাজিক বৈষম্য ও শ্রেণী বিভেদ, তারপর কৃষক ও শ্রমিকদের দুরবস্থা, দারিদ্র ও খাদ্য সংকট, শিক্ষার অভাব ও অশিক্ষিত জনগণ এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এই পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে শেষ পয়েন্ট লিখবে 6 নম্বরে নারী ও শ্রমিক আন্দোলন। 10 নম্বর প্রশ্ন বলা আছে হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? হুভার মোরাটোরিয়ামের প্রধান উদ্দেশ্য লিখবে অর্থনৈতিক সংকট মোকাবিলা, আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন এবং প্রভাব, এখানে 3টে প্রভাব এখানে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট উপবিভাগ এফে আছে কি, টিকা লেখো উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। উগ্র জাতীয়তাবাদের বৈশিষ্ট্য লিখবে জাতিগত শ্রেষ্ঠত্ব, জাতিগত বৈরিতা, সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উৎস। উদাহরণ তোমরা দেবে 2টো। তারপর আন্তর্জাতিকতাবাদের মধ্যে লিখবে আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য বিশ্বজনীন ভ্রাতৃত্ব এবং শান্তি ও সহযোগিতা। এর পরের পয়েন্ট লিখবে বিশ্ব সংস্থা ও আন্তর্জাতিক আইন, তারপর জাতীয়তাবাদ বিরোধিতা। উদাহরণ তোমরা দেবে জাতিসংঘ এবং প্যান ইউরোপীয় আন্দোলন। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই কী এবং পোড়ামাটি নীতি কী? ঠান্ডা লড়াই পয়েন্ট করে লিখবে এবং ঠান্ডা লড়াইয়ের কিছু বৈশিষ্ট্য দেবে, সামরিক উত্তেজনা, রাজনৈতিক বিভাজন, কূটনীতির সংঘর্ষ এবং প্রক্সি যুদ্ধ। এবং ঠান্ডা লড়াইয়ের পরিণতি, সেখানে বিশ্বে বিভাজন, নাটকীয় সামরিক উত্তেজনা এবং সোভিয়েত ইউনিয়নের পতন, এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে। এর পরের যে প্রশ্ন আছে দেখো কী বলা আছে, পোড়ামাটি নীতির মধ্যে পোড়ামাটি নীতির বৈশিষ্ট্য, সেখানে শত্রুর সম্পদের ধ্বংস, সামরিক কৌশল এবং নাগরিকদের ওপর প্রভাব। এবং উদাহরণ দেবে নেপোলিয়নের যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে এই প্রশ্ন উত্তর এখানে হয়ে যাবে। এর পরের যে প্রশ্ন দেখো উপবিভাগ উঙা, সেখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন আমাদের একটা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন এখানে 8 নম্বর করে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে, দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কেমন ছিল? বুদ্ধিভিত্তিক প্রভাব, জন লক, জিন জাক রুশো, ভল্টেয়ার এবং প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা, সাহিত্য সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলনের প্রভাব এবং মনস্তাত্ত্বিক ও সামাজিক পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন ছিল ভূমিদাস প্রথার বিলোপে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের অবদান কেমন ছিল? দ্বিতীয় দাসত্বের বিলোপ, অবস্থান এবং অভিযোজন, আইন প্রবর্তন, মুক্তির আইন এবং সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক সংস্কারের মধ্যে জমির পুনর্বণ্টন, আর্থিক সহায়তা, সামাজিক পরিবর্তনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি, জনসাধারণের প্রতিক্রিয়া, ঐতিহাসিক প্রভাবের মধ্যে বিপ্লবী পরিবেশ এবং শিক্ষা ও সংস্কৃতি। এরপরের যে প্রশ্ন আছে সেখানে দেওয়া আছে 1929 এর মহামন্দা সমকালীন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে কী প্রভাব ফেলেছিল? সেখানে অর্থনৈতিক প্রভাবের মধ্যে মন্দা, মার্কেট ক্র্যাশ এবং সামাজিক প্রভাব, বেকারত্ব, দারিদ্র, অর্থনৈতিক প্রভাবের মধ্যে নীতিগত পরিবর্তন, রাডিকাল রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক প্রভাবের মধ্যে লিখবে সাহিত্য ও শিল্প এবং পপুলার সংস্কৃতি, আন্তর্জাতিক প্রভাবের মধ্যে লিখবে আর্থিক
অবরোধ এবং বিশ্ব রাজনীতি, এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তরে লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 16 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।